মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছেন জুলাইয়ের শহীদরা। রাষ্ট্র গঠনের সুযোগকে অবহেলা না করার আহ্বান। স্বাধীনতার 53 বছরেও বঞ্চিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। নামমাত্র ভাতাতেই চলছে জীবন, নেই স্মৃতি জাদুঘরও। রূপপুর প্রকল্পে শেখ পরিবার লুটেছে $5 বিলিয়ন। দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। বেক্সিমকোর ঋণ 50,000 কোটি টাকা। ভুতুড়ে মামলায় আসামি গণ অভ্যুত্থানের পক্ষে থাকা বহু নিরীহ মানুষ। ফেঁসে যান বিএনপি নেতাও, জড়িত জাতীয় পার্টির আকরাম হোসেন। এবং মেহেদী হাসানের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ। 148 রানের তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই সাজঘরে 5 ক্যারিয়ান ব্যাটার। দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে আছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনী সম্মান গান। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এরপর তারা পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ আলম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এ সময় নাহিদ বলেন, 71-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। আর আসিফ বলেন, এবার জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছেন জুলাইয়ের শহীদরা। আর ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগকে অবহেলা না করার আহ্বান জানান মাহফুজ আলম। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করবো, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থার রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ আছেন। আমি নিশাদের সাথে যুক্ত হচ্ছি। নিশাদ,
যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। নিশাদ, আপনি এর আগে সংবাদেও যুক্ত ছিলেন, এখন জানাবেন আসলে জাতীয় স্মৃতিসৌধের চিত্র কেমন দেখছেন এবং মানুষের ঢল বেড়েছে কিনা সাধারণ মানুষের? সে পথ আজকের দিন এটি, অর্থাৎ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের যে মানচিত্র, সেই মানচিত্রকে যখন গলা চিপে ধরেছিল, ঠিক তখনই এই অংশগ্রহণ করেছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের সেই অর্জনের আসলে মূল ফল কিন্তু আজকের এই দিনেই পাওয়া গিয়েছে। অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন এদেশের উপর স্বাধীনতা বাংলাদেশ নামক শাহাদাত নিশাদ যুক্ত ছিলেন জাতীয় স্মৃতিসৌধ থেকে। স্বাধীনতার 53 বছরেও যথাযথ সম্মান পাননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। সরকারি চাকরি কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে আক্ষেপ করেন এই সূর্য সন্তানের পরিবারের সদস্যরা। নামমাত্র ভাতা নিয়েই অর্থ কষ্টে দিন পার করছেন তারা। বীরশ্রেষ্ঠের নামে নেই কোনো স্মৃতি জাদুঘরও, এমনকি তার নামে গ্রামের নামকরণের কথা থাকলেও বাস্তবায়ন হয়নি সেটিও। তবে সম্প্রতি হামিদুরের জন্মভিটায় সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ৭১-এ দেশমাতৃকার জন্য জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে আক্কাস আলী ও কাইমুন্নেসার ঘরে জন্ম নেন এই বীর সেনা। দারিদ্রতার রোষানলে উচ্চশিক্ষার পথ বন্ধ হলেও জীবন সংগ্রামে পিছিয়ে যাননি তিনি। 1971 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে যোগদানের পর 25শে মার্চ তিনি যোগ দেন মুক্তিবাহিনীতে। যুদ্ধ চলাকালীন 28 অক্টোবর শ্রীমঙ্গল এলাকায় বীরত্বের সাথে লড়াই করে পাক বাহিনীর গুলিতে নিহত হন তিনি। গেল 17 বছরে পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হলেও এই বীরশ্রেষ্ঠের পরিবারে আসেনি কোনো আশার আলো। অভাব অনটনের সাথে লড়াই করেই পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও কেউ নেই অভিযোগ তাদের। বর্তমানে পরিবারের 3 সদস্য মিলে 35,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা পেলেও বীরশ্রেষ্ঠ হামিদুরের পরিবারের কেউ পাননি সরকারি চাকরি। গ্রামের নাম খালিশপুর বদলে হামিদনগর করার কথা থাকলেও 53 বছরেও সেই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় আক্ষেপ জানায় পরিবারটি। আমার যা হাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে, আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার। তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত তারা। তো চিকিৎসা যাতে পায়, এলাকায় ভালো স্বাস্থ্যসম্মত একটা হাসপাতাল নির্মাণ হোক। আর বিশেষ করে এই গ্রাম হামিদনগর, এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এখনো তার নামে নামকরণ করা হয়নি। আমরা জোর দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাকে চাকরির বিষয়টা একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। সম্প্রতি হামিদুর রহমানের জন্মভিটায় সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট একটি আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
এছাড়াও তার নামে একটি কলেজ ও একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান বিজয় দিবসে লাল সবুজের ঝলমলে আলোকসজ্জায় সেজেছে রাতের ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে নগরবাসী মাতেন বিজয় আনন্দে। আলোকসজ্জায় শোভিত রাজধানীর সৌন্দর্য দেখতে অনেকেই ঘুরতে বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজনে রাতে বিজয় দিবস উদযাপন করেছে রাজধানীবাসী। মনিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাতের নগরী জুড়ে যেন আলোর মেলা, আলোর খেলা। লাল সবুজে ভাসছে পুরো নগরী। মায়াময় চাঁদের আলোয় আলোকসজ্জায় শোভিত নগরীর সৌন্দর্য উপভোগ করতে সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছেন নগরবাসী। বিজয় দিবসে মতিঝিল, সচিবালয়ে, রেলভবন সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর জন্ম হয়েছিল বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রের। দেশের জন্মদিনে একে অপরকে বিজয়ের শুভেচ্ছা জানালেন নগরবাসী। বিজয় দিবস তো সবার কাছেই একটা স্পেশাল একটা দিন বাংলাদেশের, যেহেতু সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সবার সাথে ঘুরতে বেড়াতে অনেক ভালো লাগছে। নতুন বাংলাদেশ আমরা সামনে স্বপ্ন দেখতে চাই। সবাইকে শুভেচ্ছা। কখনো এত বিজয় দিবস গেল এরকম ভালো লাগে নাই, এটাই প্রথম। লাল সবুজের পতাকার আদলে আলোকসজ্জায় শোভিত শহরের সৌন্দর্য দেখে অভিভূত নগরবাসী। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়কে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান এ প্রজন্মের তরুণদের। অন্য যতবার 16 ডিসেম্বর গিয়েছে, এবার মনে হচ্ছে নিজেকে খুব মুক্ত মনে হচ্ছে। ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা আছে, এবার মনে হচ্ছে যে নিজে মুক্তভাবে একটা কথা বলার নিজের অধিকার, এটা নিজের মধ্যে মনে হচ্ছে যে আমি এখন বলতে পারবো, আমাকে কেউ বাধা দিবে না। আমাদের নতুন উদ্যমে আমাদের যে এই বিজয়, এই স্বাধীনতা, সেটাকে আমরা হচ্ছে আমাদের চেতনা হিসেবে ধরে রেখে আমরা আগামী যে বাংলাদেশ, সেটাকে আমরা বিনির্মাণ করতে চাই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, নিরাপদ ও অসাম্প্রদায়িক। থাকবে বাকস্বাধীনতা, মানবাধিকার। সব বিভেদের রেখা মুছে হবে সাম্যের এক দেশ, এ প্রত্যাশা মানুষের। এই দেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই তার চেতনা যেন ফিরে আসে। 24-71 মিলে আমরা আশা করি যে খুব সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ। এদিকে বিজয় দিবস উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে রাঙা বিজয় আমার শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে। বর্ণিল আলোকসজ্জায় শোভিত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাতেও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 8:15 তার পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতারা। 1971 সালের 25 মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। দেশের জন্য জীবন বিলিয়ে দেয় অসংখ্য পুলিশ সদস্য। মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ভোলায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং ছোটন সাহা। আমি শুরুতে চলে যাব কুষ্টিয়ায় আছেন তিতাস। তিতাস, বিজয় মেলায় কতগুলো স্টল বসেছে এবং মেলা কতদিন চলবে, কি তথ্য রয়েছে আপনার কাছে মেলার ঘিরে?
জ্যোতি, আজ মহান বিজয় দিবস, বাঙালির বীরত্বের দিন, বাঙালির আবেগ অনুভূতি, আনন্দের দিন। এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার কালেক্টর প্রাঙ্গণে। এখানে 30টির মতো স্টল বসেছে। এখানে যে বাঙালির যে ঐতিহ্য, যে হস্তশিল্প থেকে শুরু করে যে নকশি কাঁথা, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তুলে ধরে হয়েছে। অর্থাৎ এখানে দর্শনার্থীরা আসছেন এবং তারা দেখছেন বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে কুষ্টিয়ার ঐতিহ্য লালন, সেই লালনের যে একতারা থেকে দোতারা শুরু করে সেই ঐতিহ্যগুলা তুলে ধরা হয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছেন, অর্থাৎ ছোট থেকে বড় তারা আসছেন, এগুলা দেখছেন এবং এই অনুভূতিগুলো নেওয়ার চেষ্টা করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় এই মেলা কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং আজকে বিকেলে, অর্থাৎ একদিন ব্যাপী এই মেলা আজকে বিকেলে শেষ হবে। আমার সাথে একজন উদ্যোক্তা রয়েছে, অর্থাৎ এই মেলার যিনি বিসি কর্মকর্তা রয়েছেন, যার ইতেই এই মেলাটি পরিচালিত হচ্ছে। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই মেলার মূল উদ্দেশ্য কি এবং কি কি ইনস্ট্রুমেন্ট এবং এখানে রয়েছে? ধন্যবাদ। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সারা দেশের ন্যায় এবার যে সরকার বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে চারু কারু মেলা এখানে বিশেষ করে স্থান পাবে। তো আমাদের কুষ্টিয়া এখানে মূলত কুষ্টিয়া যারা উদ্যোক্তা আছে, কুষ্টিয়ায় যারা চারু কারু এবং এখানকার হস্তশিল্প নিয়ে কাজ করে, তাদের কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া, প্লাস মানে তাদের মানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি যেন হচ্ছে পরিচিতি পায় জেলাব্যাপী। কারণ আজকে আপনারা জানেন যে এই বিজয় দিবস উপলক্ষে এখানে অনেক দর্শনার্থী আসবে এবং দিনব্যাপী অনেক দর্শনার্থী আসবে, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন আসবে এবং সেই তারা যেন আমাদের যে উদ্যোক্তা আছে, আমাদের কুষ্টিয়ার যারা উদ্যোক্তা আছে ছোট পরিসরে, তাদের এই পণ্যগুলি মানে পরিচিতি পায় এবং কিনতে পারে সাশ্রয়ী মূল্যে। সেই জন্যই মূলত আমাদের এই বিজয় মেলার এই আয়োজনটা। যেমনটি শুনছিলেন, আসলে আজকে দিনব্যাপী এই মেলার যে আয়োজন রাখা হয়েছে, বিজয় মেলা হিসেবে নাম দেওয়া হয়েছে। এই মেলায় কিন্তু বাংলাদেশের বাঙালির যে ঐতিহ্য, যে ধারক বাহক, যেমন নকশি কাঁথা বলেন, যে বিভিন্ন ধরনের কারুকার্য বলেন, হস্তশিল্প বলেন, সেগুলো কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। মেলায় 30টির মতো স্টল বসানো হয়েছে এবং 30টি স্টলে প্রতিটি স্টলেই কিন্তু দেশের যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারক বাহকগুলা তুলে ধরা হয়েছে। এই মেলায় বিভিন্ন শ্রেণীর ছোট থেকে বড় সবাই আসছেন এবং দেখছেন এবং উপভোগ করছেন। আপনি জানেন আজকে বিজয় দিবস, এই দিনটি উপলক্ষে কিন্তু এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ তিতাস। এবার যাব ভোলায় আছেন আমাদের আরেক সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ছোটন, আপনি জানাবেন যে আসলে ভোলায় আসলে মেলার আয়োজন কেমন দেখছেন এবং সেখানে আসলে কতগুলো স্টল বসেছে এবং মেলা কতদিন চলবে, সব মিলিয়ে যদি জানাতেন মেলা ঘিরে। জ্যোতি, জানেন যে বাঙালি জাতির যে গৌরবদীপ্ত দিন কিন্তু আজকে 16ই ডিসেম্বর। এটি ভোলার জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আমরা সকালে দেখেছি 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং একই সাথে মুক্তিযোদ্ধা সংসদ সহ রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল 9টায় ভোলার জেলা প্রশাসক কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই দিবসের মূল যে আকর্ষণ সেটি হচ্ছে বিজয় মেলা। আমি রয়েছি সেই বিজয় মেলার চত্বরে। একটু যদি দেখাতে চাচ্ছি যে এখানে যে স্থানীয় যে উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং চারুকারুর পণ্য রয়েছে এবং যে পণ্যগুলো রয়েছে সেগুলো এখানে সাজানো হয়েছে এবং একই সাথে এখানে কিন্তু 20টি স্টল বসানো হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের অনেকটাই ভিড়। আমি একটু কথা বলবো জেলা প্রশাসনের একজন কর্মকর্তার সাথে এবং জানতে চাইবো এই যে মেলার আয়োজন চলছে সেটি কয়দিন ব্যাপী হবে আর কি কি আয়োজন রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ভোলার সর্বস্তরের মানুষকে নিয়ে আজকের এই বিজয় মেলা। এই বিজয় মেলায় মোট 20টি স্টল রয়েছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের যে পণ্য, সেই পণ্যগুলোকে এখানে পসরা হিসাবে বসানো হয়েছে এবং ভোলার সর্বস্তরের মানুষ, উৎসুক জনতা সকলেই কিন্তু এখন এই মেলায় ভিড় করেছে। আজকে সারাদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান আছে, এখন শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কালচারাল প্রোগ্রাম, বিকেলে আছে শিল্পকলার প্রোগ্রাম এবং সন্ধ্যায়
আমাদের বর্ণাঢ্য যে শিল্পী আছে তাদের নিয়ে সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম আছে। সবকিছু মিলে ভোলার যে ঐতিহ্য, ভোলার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেইটিকে আরো জাগ্রত করার জন্য, আরো বর্ণাঢ্যভাবে সাজানোর জন্য জেলা প্রশাসন তাদের সকল আয়োজন করেছে এবং আজ দিনব্যাপী আমরা সেটিকে উদযাপন করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জ্যোতি, আমরা একটু নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইবো দিবসটির তাৎপর্য সম্পর্কে। আজকের দিবসটির তাৎপর্য সম্পর্কে তুমি কি জানো? আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা 1971 সালে 9 মাস যুদ্ধ করে এই দিনটি পেয়েছি। আমাদের জন্য, বাঙালির জন্য এটি অনেক গৌরবের দিবস। এখানে অনেক মেলা, এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেক স্টল দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক মানুষ এসে এই স্টল প্রদর্শন করছে, দেখছে এই স্টলে কি কি আছে, তারা অনেক আগ্রহ নিয়ে এগুলো দেখছে। এই দিবসটি বাঙালির জন্য অনেক গৌরবের একটি দিন। আমরা অনেক যুদ্ধ করে এই দিবসটি পেয়েছি। ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তুমি এখানে মেলায় এসে কি কি দেখতে পেলে, তোমার কাছে কেমন লাগছে? মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। মেলায় এসে আমি এখানে অনেকগুলো স্টল দেখতে পেরেছি। এখানে স্থানীয় ভোক্তাদের তৈরি নকশি খাতা, তারপর হচ্ছে পিঠা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছে। এগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। 1971 সালের এই টানা 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌম বাংলাদেশ। আজকে আমাদের স্বাধীনতা 53তম বছর হলো। তো এই উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হলো। মেলা এসে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। জ্যোতি, শুনছিলেন যে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই বিজয় মেলা এসে কিন্তু তারা খুবই আনন্দিত। আমরা একটু স্টলগুলো একটু ঘুরে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে বাহারি পণ্যের কিন্তু সমারোহ রয়েছে এই মেলা এবং এখানে কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল নেমেছে বলা যায়। এই যে গ্রাম বাংলা যে ঐতিহ্য, সেই পিঠাও কিন্তু রয়েছে এবং একই সাথে যে আপনি দেখতে পাচ্ছেন, যদি একটু দেখাতে চাই যে এখানকার যে স্থানীয় যারা উদ্যোক্তা রয়েছে, যেটি এই যে নকশি কাতাও দেখতে পাচ্ছেন এবং একই সাথে তাদের হাতের তৈরি যে নিপুণ যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু এখানে সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু ঢল নেমেছে এবং যারা নতুন প্রজন্ম হয়েছেন তারাও কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তারা জানতে পারছেন এবং মেলায় এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এই মেলাটি চলবে আগামী 3 দিন এবং আজকে যে মহান বিজয় দিবসের যে কর্মসূচি সেটি দিনব্যাপী চলবে। তো জ্যোতি, এ ছিল আমার কাছে মহান বিজয় দিবস উপলক্ষে যে বিজয় মেলা চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি। ভোলা থেকে ছোটন সাহা এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত ছিলেন আমার সাথে। দেখছেন সংবাদ সকাল। রূপপুর সহ বড় বড় সব মেগা প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা হাতিয়েছে শেখ পরিবার। এত সব অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। তার পরিবারের যোগসাজশে গেল 15 বছরে পাচার করা হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে শ্বেতপত্র প্রতিবেদনে। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে। রাষ্ট্রের রক্ষক হয়ে গেল 15 বছর ধরে ব্যাপক দুর্নীতি করেছে শেখ পরিবার। গুরুত্বপূর্ণ সব পদেই ছিল তাদের আধিপত্য। অবৈধ সব সিন্ডিকেটের হোতাও ছিলেন তারা। এসব করে জনগণের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। মূলত মেঘা প্রকল্পের আড়ালেই চলত এসব কারবার। এই নিয়ে সম্প্রতি প্রকাশিত করা হয় শ্বেতপত্র। উঠে আসে দুর্নীতির মহা চালচিত্র। ওই শ্বেতপত্রে আওয়ামী সরকার আমলে টাকা পাচারের চিত্র তুলে ধরা হয়, যেখানে উল্লেখ করা হয় বিগত 15 বছরে পাচার করা অর্থের পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টে রিট করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত যে একটা অ্যালিগেশন ছিল যে 5 বিলিয়ন ইউএসডির এমবেজলমেন্ট হয়েছে, সেই সংক্রান্ত একটি রিট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ দায়ের করেন।
সেই রিটে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 60,000 কোটি টাকা লুটপাট করেছে। বিভিন্ন দেশে পাচার করা হয় বিশাল অঙ্কের অর্থ। এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে। এই অভিযোগ আমলে নিয়ে দ্রুত অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন, এমন প্রত্যাশা জনসাধারণের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পতিত স্বৈরাচার হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাদের চোরাগুপ্তা মিছিলের দায়ে মামলায় আসামি বিএনপি নেতা। যশোরে এমন মিথ্যা মামলায় স্বৈরাচারের দায় চাপিয়ে আসামি করা হয়েছে স্বৈরাচার বিরোধী নিরীহ মানুষকে। এর সবই করছেন যশোর জাতীয় পার্টি নেতা আকরাম হোসেন। এমন ভুতুরে মামলায় শুধু বাণিজ্যিক নয়, রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও চলছে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে ৮ম পর্ব। যশোর প্রতিনিধি সালাউদ্দিন সাগরের অনুসন্ধানের রিপোর্টটি জানাচ্ছেন আমাদের সহকর্মী MA আজিম। 18 নভেম্বর যশোর চুকনগরে স্বৈরাচার হাসিনার পক্ষে চোরাগুপ্তা মিছিল করে 10 থেকে 15 জন আওয়ামী নেতাকর্মী। এ ঘটনায় 19 নভেম্বর 60 জনের নাম উল্লেখ করে আর 60 জনকে অজ্ঞাত রেখে মামলা করেছে একরাম নামের স্থানীয় এক জাতীয় পার্টি নেতা। এ মামলায় আসামি বিএনপির শ্রমিক দল নেতা জুয়েল। অথচ স্বৈরাচারের মিছিলের ভিডিও বিশ্লেষণে স্থানীয় শ্রমিক দল নেতা জুয়েলের অস্তিত্ব পাওয়া যায়নি। বিএনপি রাজনীতির সাথে জড়িত, সে তার কারণে সে মামলা খাচ্ছে, মিথ্যা মামলা। আমরা চাচ্ছি আমাদের ভাই যাতে কোনো মামলার ভিতরে না পড়ে, আমরা ভাইয়ের মামলার থেকে অব্যাহতি চাচ্ছি। আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সমস্ত না, বিএনপির সাথে শ্রমিক দলের সঙ্গে জড়িত ব্যবসায়িক ছেলে, ভালো ছেলে। এই মিথ্যা মামলায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। অ্যাডভোকেট আকরাম হোসেন উনি জাতীয় পার্টি করতেন, এখন মনে করেন যে এই রামনগর ইউনিয়নে সাধারণ মানুষদের প্রতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলতে চায়নি মামলাটির বাদী সাক্ষীরাও। আর জুয়েল সহ অধিকাংশ আসামিদের না চেনার ভান ধরেছে বাদী সাক্ষীরা। শ্রমিক দল আর শ্রমিক লীগ আলাদা, আওয়ামী লীগের দল আছে বিএনপির সহযোগী সংগঠন। এটা শ্রমিক দল করে, জাতীয়তাবাদী শ্রমিক দল। আরে দেশ টিভি থেকে এটা করতেছে, বুঝছো? সে আসামি হলো কি করে? ওরে তো আমি চিনলামও না ওই ছেলেটারে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে অ্যাডভোকেট আকরাম হোসেন দীর্ঘদিন স্থানীয় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। 5 আগস্টের পর আকরাম হোসেন খোলস পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে পরিচয় দিয়ে মামলা বাণিজ্য শুরু করেছেন। অজ্ঞাতনামা আসামি করার নামে এখন বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতাকর্মী সহ অনেকের কাছেই চাঁদা দাবি করছেন বলেও অভিযোগ রয়েছে। এই আকরাম আসলে জাতীয় পার্টি করতে করতে হঠাৎ এখন দেখছি যে বিএনপির সহকারী পিপি হয়ে এই মিথ্যা মামলাগুলোই মানুষকে জড়ায়ে অর্থ বাণিজ্য করার কারণে এগুলো করতেছে। আসলে আপনারা মামলার নথিটি দেখবেন যে যারা আসামি হয়েছে অনেকের কাছ থেকে অর্থ বাণিজ্য করতেছে, এবং যারা এই মামলার সাক্ষী হয়েছে তাদের অনেকের নাম রয়েছে কিন্তু পিতার নাম জানে না। এই মামলাটা আপনারা তদন্ত করে দেখেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। অ্যাডভোকেট আকরাম হোসেনের দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে তার শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। MA আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে এখনো হয়নি উদ্বোধন। এরই মাঝে উঠে যেতে শুরু করেছে প্লাস্টার, ফাটল ধরেছে দেয়ালের কয়েক জায়গায়। দরজা জানালাও অত্যন্ত নিম্নমানের। গাজীপুর কাপাসিয়ার কোট বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে এমন অনিয়মে হতবাক শিক্ষক শিক্ষার্থীরা।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগেই দেখা দিয়েছে ফাটল। ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভবনটি। তবে ব্যবহারের আগেই ভবনটিতে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে প্লাস্টার, দরজা জানালাতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। নির্মাণ কাজে অনিয়মের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা। এটা আসলে এইভাবে করাটা আমার মতে মোটেও উচিত না, এটা আরো ভালোভাবে করা উচিত ছিল। এখানে অনেক ফাটল দেখা দিচ্ছে, এখানে নাট খুলে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল দেখা দিচ্ছে, জোড়াতালি দেওয়া হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক ক্ষতিকর। ভবনটি নির্মাণের কাজ পায় মুক্তা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন নিয়ম বহির্ভূতভাবে তা হাসান নামে এক ব্যক্তির মাধ্যমে করিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নির্মাণকালে কোনো ঠিকাদার আসেননি, সব কাজ ফারুক নিজে করেছেন। এখানে বিভিন্ন ভবনের যে বিমের এখানে ফাটল হচ্ছে, বারান্দার এখানে ফাটল দেখা যাচ্ছে, কাজগুলো পুরোপুরি মানসম্মত করা হয়নি। উপজেলার ইঞ্জিনিয়ার আছেন ফারুক সাহেব, উনি কাজ তদারকি করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তা এন্টারপ্রাইজের মালিক জানান, কাজটি তার প্রতিষ্ঠানের নামে দেয়া হলেও করেছেন হাসান নামের একজন। হাসান নামে একজন করে, আমার ফার্মে হাসান, আমার ফার্মে আরেকজন হাসান নামে একজন কন্ট্রাক্টর কাজটা করে। আর কাজের নিম্নমানের কথা স্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী ফারুক হোসেন। এন্টারপ্রাইজের নামে বাকি থাকতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের নামে বাকি তো থাকা। এটা যদি লিখে রাখে তাহলে কি করবো? আমি তার আনতেও যাই না, চাইতেও যাই না। এটা আমি দায়ী স্বীকার করতেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আপনারা যে অভিযোগগুলো করেছেন, আমি এটা যথাযথভাবে এটা ব্যবস্থা নেব। আর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। বিষয়টা যেহেতু উপজেলা থেকে করে, আমরা এক্সেল অফিসেই করি না। তারপর স্কুলের নামটা বলেন, আমি তদন্ত করে দেখতে পারি। স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে দ্রুত ব্যবহার উপযোগী করার দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও শতাধিক মানুষ। নিহতের মধ্যে 2জন ফিলিস্তিনি সাংবাদিক সহ একজন আল জাজিরার সংবাদকর্মী আছেন বলে জানায় গণমাধ্যমটি। গাজায় বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুতরা। এরকম স্কুলগুলোতে রোববার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় শতাধিক। তার পাশাপাশি নুসাইরাত আশ্রয় কেন্দ্রে কাজ করছিল আল জাজিরার সংবাদকর্মী আল লুহ। আশ্রয় কেন্দ্রে বিমান হামলায় লুহ নিহত হন বলে জানায় গণমাধ্যমটি। এছাড়াও 2জন ফিলিস্তিনি সাংবাদিক সহ ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের 5 জন সদস্য ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলেও জানানো হয়। দীর্ঘদিন ধরেই রক্তচাপের সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি এ তবলাবাদক। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। তার এই মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেখছেন সংবাদ সকাল।